নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে রয়েছে আমি তসমিন। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, সঞ্জয়কে আর জিজ্ঞাসাবাদ নয়, এবার সিবিআইয়ের ভরসা পলিগ্রাফ টেস্ট। ধৃত সঞ্জয় রায় ছাড়াও সন্দীপ ঘোষ সহ 6 জনের পলিগ্রাফ টেস্টের সিদ্ধান্ত। এদিকে সন্দীপের দুর্নীতির তালিকাও লম্বা হচ্ছে। তবে এবার আর সিট নয়, চিকিৎসক ধর্ষণ খুনের পাশাপাশি আরজি করের দুর্নীতি তদন্ত করবে সিবিআই। আরজি করে চিকিৎসককে ধর্ষণ খুন, সিবিআই তদন্তের 10 দিন। আরজি করে তরুণী চিকিৎসক খুনের তদন্তভার সিবিআই এর হাতে। আদালতে ফের একবার স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে কেন্দ্রীয় এজেন্সি। কি তথ্য হাতে পেল সিবিআই? শুক্রবার পর্যন্ত ঘটনায় একমাত্র গ্রেফতার সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। কিছু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আড়াল করা হচ্ছে প্রথম থেকেই। এমনকি অনেক খুন ধর্ষণ এগুলোর সঙ্গে জড়ানো হচ্ছে, কিন্তু আমার মেয়ের ব্যাপারটা আমি মনে করি সম্পূর্ণ আলাদা। কারণ সে একটা অন ডিউটি ডক্টর ছিল ওখানে, তার এরকম পরিণতি অন্য কোনো খুন ধর্ষণ মামলার সঙ্গে জড়িয়ে ফেললে হবে না। এটা ধর্ষণের উপর আমরা বলেছি যে এটা যাতে না হয়, আমার মেয়েকে নিয়ে যেন ব্যবসা না হয়। একটা জায়গা থেকে বলা হচ্ছে যে সিবিআইও কিছু করতে পারছে না, সেই হ্যাঁ, সেটা তো আমরা আস্থা হারাচ্ছি। সঞ্জয়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, মনস্তত্ত্ববিদকে সামনে বসিয়েও জিজ্ঞাসাবাদ সিবিআই এর। মনোবিদকে নিয়ে সঞ্জয়ের সঙ্গে কথা বলে তদন্তকারীরা বিস্মিত। বিশেষজ্ঞরা বলছেন সঞ্জয় বিকৃত যৌন মানসিকতার। আদালতের নির্দেশে 14 দিনের জেল হেফাজতে সঞ্জয় রায়, অর্থাৎ সিবিআই এর আর কিছু জানার নেই। তাই এখন ভরসা পলিগ্রাফ টেস্ট। জেরার সময় সঞ্জয় যা যা বয়ান দিয়েছে তার কতটা সত্যি আর কতটাই বা মিথ্যে, তার খানিকটা জানা যাবে পলিগ্রাফ টেস্টে। ধর্ষণ খুনের নেপথ্যে কি একা সঞ্জয়, নাকি জড়িয়ে আরও একাধিক অপরাধী? সঞ্জয় কি আগেও নৃশংস অপরাধের সঙ্গে জড়িত? সঞ্জয় কিভাবে জানলো সেমিনার রুমে বিশ্রাম নিচ্ছেন তরুণী চিকিৎসক? তাহলে কি আগে থেকেই টার্গেট করা হয়েছিল? শুধু সঞ্জয় নয়, সঞ্জয় সহ আরও 6 জনের পলিগ্রাফ টেস্টের সিদ্ধান্ত। পলিগ্রাফ টেস্ট হবে নিহত চিকিৎসকের সঙ্গে থাকা শেষ 4 চিকিৎসক সহকর্মীরও। আতশ কাচের তলায় আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষও সুপ্রিম কোর্টেও তার ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। এ নিয়ে পরপর 8 দিন সিবিআই এর জেরার মুখে সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন হুইসেল ব্লোয়ার আখতার আলী। 2023 সালে সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রথম অভিযোগ, পড়ুয়াদের টাকার বিনিময়ে পরীক্ষায় নাম্বার, হাসপাতালের সরঞ্জাম বাংলাদেশে পাচার, হাসপাতালের সরঞ্জাম নিয়ে দুর্নীতি, হাসপাতালে বেওয়ারিশ দেহ বিভিন্ন ওয়ার্কশপে বিক্রি, হাসপাতালের সরঞ্জাম কিনতে 20% ঘুষ। আমাদের ইনভেস্টিগেশন চলছিল বা এখন এসআইটি ইনভেস্টিগেট করছে। থ্যাংক ইউ। এরই মধ্যে আদালতের নির্দেশে আরও বিপাকে সন্দীপ ঘোষ। আর রাজ্য পুলিশের সিট নয়, চিকিৎসক ধর্ষণ খুনের পাশাপাশি আরজি করে আর্থিক দুর্নীতির তদন্ত করবে সিবিআই। শনিবার সকালের মধ্যে নথি হস্তান্তর করতে হবে রাজ্যকে। 3 সপ্তাহ পরে অগ্রগতির রিপোর্ট আদালতে জমা দিতে হবে সিবিআইকে। তাহলে কি গ্রেফতারির তালিকায় এবার নাম উঠতে চলেছে সন্দীপ ঘোষেরও? এই প্রশ্নেই তোলপাড়। কলকাতা টিভি। তদন্তে গতি আনতে সিবিআইয়ের ভরসা পলিগ্রাফ টেস্ট। ধৃত সঞ্জয় রায় সহ 6 জনের পলিগ্রাফ টেস্ট, নিহত চিকিৎসকের শেষ 4 চিকিৎসক সহকর্মীর পলিগ্রাফ টেস্ট। পলিগ্রাফ টেস্টের পর কি উঠে আসবে আসল সত্য, নজর গোটা দেশের। 9 আগস্ট গভীর রাতের নৃশংস ঘটনা। সকালে জরুরি বিভাগের 4 তলার সেমিনার হলে উদ্ধার হয় পড়ুয়া চিকিৎসকের দেহ। দেহ চিত অবস্থায় ম্যাট্রেসে পড়েছিল। নিম্নাঙ্গে কোনো পোশাক ছিল না, শরীরে ক্ষতচিহ্ন ছিল। সকাল 10:10 আরজিকর পুলিশ আউটপোস্টে ছাত্রের দেহ উদ্ধারের খবর পৌঁছয়। 9 আগস্টই 15 জনের তদন্তকারী অফিসার আরজি করের 20 জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। 8ই আগস্ট রাত 9টা থেকে 9 আগস্ট ভোর 5টা পর্যন্ত সব মিলিয়ে 8 ঘন্টার ফুটেজ খতিয়ে দেখে কলকাতা পুলিশের তদন্তকারী দল। এই সিসিটিভি ফুটেজ থেকেই সঞ্জয় রায়কে চিহ্নিত করে পুলিশ। তাকে গ্রেফতার করা হয়। প্রথম থেকেই জঘন্য এই অপরাধ নিয়ে কোনো হেলদোল নেই ধৃত সঞ্জয়ের। দফায় দফায় লালবাজারে জেরা করা হয় তাকে। 14ই আগস্ট হাইকোর্টের নির্দেশে খুন ও ধর্ষণের মামলায় তদন্ত হাতে নেয় সিবিআই। কোর্টেই হস্তান্তর হয় কেস ডায়েরি। কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে তুলে দেয় সিবিআই এর হাতে।
9 আগস্ট থেকে 23 আগস্ট কলকাতা পুলিশ থেকে সিবিআই আরজি করের নৃশংস ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার 1। এবার তদন্তে গতি আনতে সিবিআই এর ভরসা পলিগ্রাফ টেস্ট। শুধু ধৃত সঞ্জয় নয়, আরজি করের ঘটনায় প্রত্যেক সন্দেহভাজনেরই পলিগ্রাফ টেস্ট করা হবে। কি এই পলিগ্রাফ টেস্ট? যে এইটাকে যদি ভালোভাবে করা যায়, মানে ঠিক মতোভাবে যদি সত্যি সত্যি খুব ভালো করে যাচাই করে করা যায়, তাহলে এই যে মিথ্যে কথা বলছে সেটা স্থির নিশ্চিতভাবে প্রমাণ হয়ে যাবে। এই পলিগ্রাফ টেস্টে কি রহস্য জট খুলবে? এই টেস্টের মাধ্যমে কি কি জানা যাবে? নিঃশ্বাস প্রশ্বাসের ওঠানামার গ্রাফ, পাকস্থলীর ওঠানামার গ্রাফ, ঘামের ক্ষরণের গ্রাফ, রক্তচাপ ওঠানামার গ্রাফ, হৃদযন্ত্রের ওঠানামার গ্রাফ। নিউ টাউনের সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে হবে পলিগ্রাফ পরীক্ষা। শুক্রবার শিয়ালদা আদালতে পেশ করা হয় সঞ্জয় রায়কে। সিজিও থেকে বেরোনোর সময় সাংবাদিকদের কোনো প্রশ্নেরই উত্তর দেয়নি সে। শিয়ালদা আদালত ধৃত সঞ্জয়কে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। এদিন আদালতে ঢোকা ও বেরোনোর সময় সঞ্জয়কে দেখে ফাঁসি চাই স্লোগান তোলেন ক্ষুব্ধ জনতা। কলকাতা টিভি। সুপ্রিম নির্দেশ পরেও কাজে ফিরতে নারাজ জুনিয়র ডাক্তাররা সিবিআইয়ের থেকে তদন্তের অগ্রগতি জানতে চায়। পরে কাজ নিয়ে সিদ্ধান্ত জানান আন্দোলনকারী সরকারি হাসপাতালের ব্যাহত চিকিৎসা পরিষেবা। আরজিকর কাণ্ডে জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের নির্দেশ, কাজে ফিরতেই হবে চিকিৎসকদের। কিন্তু এরপরেও অনড় বাংলার চিকিৎসকরা। কর্মবিরতি অব্যাহত জুনিয়র ডাক্তারদের জেনারেল বডির বৈঠকে সিদ্ধান্ত, সুবিচার না মেলা পর্যন্ত কাজে ফিরছেন না। আরজিকরের জুনিয়র চিকিৎসকদের দাবি, অনির্দিষ্টকাল কর্মবিরতি সম্ভব নয়, সেহেতু দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি হোক। সিনিয়র চিকিৎসকরা এমার্জেন্সি এবং ওপিডি সার্ভিস যেভাবে চালাচ্ছিলেন, যে পরিষেবাটা পাওয়া যাচ্ছিল সেই পরিষেবাটা কন্টিনিউ থাকছে। আমি সমস্ত ডিপার্টমেন্ট থেকেই যেটুকু আমাদের খোঁজ পেয়েছি, তাতে ওপিডি এবং এমার্জেন্সিতে রুগীরা আসছে, তারা পরিষেবা নিচ্ছে। এটা গেল পরিষেবার পার্ট। দ্বিতীয় কথা হচ্ছে যে মূলত আমাদের এবং কাল রাজ্য সরকারের পক্ষ থেকে কিছু পদক্ষেপও নেওয়া হয়েছিল রিগার্ডিং আমাদের দ্বিতীয় যেটা ডিমান্ড ছিল, সেই ডিমান্ডের উপর বেস করে। সেটাকে আমরা স্বাগত জানিয়েছি, ওয়েলকাম করছি। কিন্তু তারপরেও যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই ঘটনার সাথে একটা আরজিকরের প্রিমিসেসের মধ্যে একটা চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের সেমিনার রুমে এরকম একটা ঘটনা ঘটলো। তাহলে এই ঘটনার মোটিভ কী ছিল, এই ঘটনার উদ্দেশ্য কী ছিল, সেটা যদি আমি না জানতে পারি, তাহলে আমি সিআইএসএফ দেওয়া হোক, সিআরপিএফ দেওয়া হোক, কলকাতা পুলিশ সবাই এখানে চলে আসুক, আর্মি নেভি যেই আসুক না কেন, ওই উদ্দেশ্যটা না থাকলে যে কোনো দিন এই ঘটনা ঘটতে পারে আবার। তাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, তার জন্য তদন্তের গতি প্রকৃতি কী, সেই সিবিআই যে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন, সেই প্রক্রিয়ার মধ্যে এই জায়গা কতটা উঠে এসছে এখন অবধি, কি আছে তার মধ্যে, এইটা জানানোর জন্য আমরা একটা ডেলিগেশন টিম সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে আজকে পাঠাবো। আমরা তাদের সাথে কথা হয়েছে, তারা আমাদেরকে একটা টাইম জানাবেন বলে বলেছেন। একই ছবি ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের। আরজিকর কাণ্ডের পর এখনো মেলেনি বিচার, তেমনি হাসপাতালে বাড়েনি নিরাপত্তা। আমাদের যে সিনিয়ররা ডায়েট করেছে সেই হিসেবে আমাদের বলা হয়েছে যে প্রোটেস্টটা আমরা চালিয়ে যাচ্ছি। এখনও স্পেসিফিক্যালি কোনো ল পাস করা হয়েছে। আগে এমার্জেন্সিতে 2 পুলিশম্যান বসে থাকতো, এখনও সেম 2টোই পুলিশম্যান বসে আছে। এখন যদি মব অ্যাটাক হয় আবার সেম জিনিস হবে, কেউ আটকানোর জন্য নেই। তো মানে কোনো ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি না সেরকম স্পেসিফিকভাবে। 14 দিন হতে এলো না, আরও কোনো দোষী ধরা পড়েছে না, সিকিউরিটির দিক থেকে কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে। আর এমার্জেন্সি সার্ভিসেস যেরকম চালু ছিল সেরকম এখনও চালু আছে। বাকি সার্ভিসেসগুলোও স্যাররা দেখছেন, নার্সেসরা আছেন, বাকি সবই নিজের কাজ ঠিকঠাকই করছেন। আমরা যতক্ষণ না গ্রাউন্ড রিয়ালিটিতে কোনো ইম্প্যাক্ট দেখবো, ততক্ষণ আমরা প্রোটেস্টে সরিয়ে দিতে পারবো না। আমরা যদি সরিয়ে দিই তাহলে তো আর প্রেশারও পড়বে না গভর্নমেন্টের উপরে, কি চেঞ্জটা আসবে। এখনও দেখছি পেশেন্ট পার্টিদের সাথে 10 জন করে মতন ঢুকে যাচ্ছে হসপিটালে, ওয়ার্ডসে। তো এই অবস্থায় আমরা কাজে ফিরে যেতে পারবো না, আমাদের এখনো খুব ভয় আছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে এবং পরিকাঠামোর উন্নয়ন করা হয়েছে। তাই রোগীর স্বার্থের কথা মাথায় রেখে অবিলম্বে আন্দোলনকারী চিকিৎসকদের কাজে যোগদানে অনুরোধ করেন স্বাস্থ্য সচিব। Our resident doctors are backbone of our health services in the medical colleges.
and their absence has seriously affected patient services in different tertiary and secondary care hospitals across the state. All of us must appreciate that specialized care like cancer care, cardiology, neurological care are only available in the medical colleges, and in the absence of the regular resident doctors, these services are badly getting affected and the poor patients are also getting affected. Currently, senior doctors are providing round-the-clock services in the government hospitals. It must be appreciated that the poor patients who are dependent on government hospitals are especially affected. এদিকে সুপ্রিম কোর্টের আবেদনে সাড়া দিয়ে শুক্রবার থেকে ওপিডি পরিষেবায় যোগ দিলেন কল্যাণী এইমসের জুনিয়র চিকিৎসকরা। কলকাতা টিভি। এখন সময় একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এই মুহূর্তে আবহাওয়ার খবরে নজর রাখবো। যে খবর জানা যাচ্ছে, উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জের আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। দার্জিলিংয়ে আগামী 24 ঘন্টা ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরের বাকি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর এ নিয়ে আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, 2 বঙ্গে কতদিন বৃষ্টি জারি থাকবে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? দেখো, উত্তর বঙ্গোপসাগরের উপর যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার অবস্থান এই মুহূর্তে উড়িষ্যা উপকূলের দিকে এবং সেটা ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হবে, অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে, যার জেরে বেশ কিছু জেলাতে জারি রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা এবং বিশেষত দক্ষিণবঙ্গের উপর এর প্রভাব সব থেকে বেশি পড়তে চলেছে। সেক্ষেত্রে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, 2 বর্ধমান এবং বাঁকুড়া এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ভারী বৃষ্টি জারি থাকবে এবং বিক্ষিপ্তভাবে এই ভারী বৃষ্টি হবে কয়েক জায়গায়। সেক্ষেত্রে শহর কলকাতাতে সকাল থেকে মেঘলা আকাশ এবং তার সঙ্গে সঙ্গে বৃষ্টি লাগাতার পড়ছে। এই বৃষ্টি কিন্তু আজকে সারাদিন জারি থাকবে শহর কলকাতার ক্ষেত্রে। এই যে ঘূর্ণাবর্ত, যার জেরে আগামী সোমবার পর্যন্ত কিন্তু বৃষ্টি সারা 2 বঙ্গ অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে জারি থাকবে। শুধুমাত্র এই ঘূর্ণাবর্ত নয়, একটি নিম্নচাপেরও অবস্থান ছিল বাংলাদেশের ওপর এবং সেটিও ধীরে ধীরে উত্তরবঙ্গ অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে অবস্থানরত। সেই পরিস্থিতির জন্য কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি জারি রয়েছে। বিশেষত দার্জিলিং এর ক্ষেত্রে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা জারি। তার সঙ্গে সঙ্গে বাকি জেলাগুলো অর্থাৎ মালদা, 2 দিনাজপুর, জলপাইগুড়িতেও বৃষ্টি জারি থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে বিশেষত কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, 2 বর্ধমান এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং ভারী বৃষ্টি জারি থাকবে আজকে সারা দিন এবং রাতের পর থেকে কিন্তু পরিস্থিতি কিছুটা অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাব ধীরে ধীরে পশ্চিমের জেলাগুলির ওপর পড়তে চলেছে, কারণ যে ঘূর্ণাবর্তের অবস্থান এখন রয়েছে সেই ঘূর্ণাবর্তের অবস্থানের ফল সেটি ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হতে চলেছে এবং যার জেরে পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, বীরভূম এই জেলাগুলির ওপর কিন্তু বৃষ্টির প্রভাব ধীরে ধীরে বাড়বে। কিন্তু আজকে সকাল থেকেই শহর কলকাতার ক্ষেত্রে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও। এবং সবথেকে বড় বিষয়, তাপমাত্রার পারদ যথেষ্ট মাত্রায় নিম্নমুখী থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে। এই পরিস্থিতিতে এই ঘূর্ণাবর্ত যতক্ষণ না কাটছে ততক্ষণ পর্যন্ত বলা যেতে পারে 2 বঙ্গের আকাশ মেঘলা এবং এর সঙ্গে সঙ্গে যে বৃষ্টির ঘাটতি ছিল সেই বৃষ্টির ঘাটতি কিন্তু 2 বঙ্গের ক্ষেত্রেই অনেকটা কমে আসছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এই ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ 2 এর সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা, যেটি এই মুহূর্তে বাংলার উপর দিয়ে অবস্থানরত। অর্থাৎ এই 3টি সিস্টেমের ফলেই 2 বঙ্গ জুড়ে লাগাতার বৃষ্টি আগামী 2 থেকে 3 দিন। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জের আজ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় অন্যদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। দার্জিলিংয়ে আগামী 24 ঘন্টা ভারী বৃষ্টির সতর্কতা উত্তরের বাকি জেলায়।
এখন সময় আরও একটা বিরতি, ফিরছি আরও অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ফিরে এলো ট্রলার। আবহাওয়া খারাপ থাকার কারণে হাওয়ায় উত্তাল সমুদ্র এবং আগামী দুদিন সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের। 40 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি হচ্ছে দুই বঙ্গে, আর এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি মানুষ প্রধান। মানুষ, কি জানা যাচ্ছে এই মুহূর্তে আবহাওয়া কি রয়েছে সুন্দরবনে, এবং মৎস্যজীবীদের কি নিষেধাজ্ঞা করা হয়েছে? দেখো তসবিহাদি, তোমাকে প্রথমে বলে রাখি, আজ ও আগামীকাল যে দুদিনই সমুদ্র উত্তাল থাকবে বলে জানিয়েছে মৎস্য দপ্তর থেকে আধিকারিকরা। 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে সমুদ্র উপকূলে। তার জন্য মৎস্যজীবীদেরকে যে নিষেধাজ্ঞা করা হয়েছে যে সমুদ্রে যেন মাছ ধরতে না যাওয়া হয়। সমস্ত যে ট্রলার ও যে মানে চলে আসছে গভীর সমুদ্র থেকে মৎস্য শিকার না করে, সমুদ্রে যেহেতু উত্তাল থাকবে সেই কারণে মৎস্যজীবী ট্রলাররা নামখানা, বকখালি, ফেজারগঞ্জ ও কাকদ্বীপ বিভিন্ন যে মৎস্য বন্দর রয়েছে ইতিমধ্যে ভিড় জমিয়েছে। কিন্তু মৎস্য দপ্তরের আধিকারিকরা যেটা জানাচ্ছে, এই যে পূবালি হাওয়া বা বৃষ্টির জেরে কিন্তু ইলিশের দেখা মিললেও মাছ ধরতে পারছে না মৎস্যজীবীরা। কারণ সমুদ্র এতই উত্তাল যে জাল ফেলানোর সঙ্গে সঙ্গে তাদের জাল ছিঁড়ে চলে যাচ্ছে। সেই কারণে গভীর সমুদ্রে তারা মাছ শিকার করতে পারছে না। বড়সড় ক্ষতির সম্মুখীন হতে চলেছে এই মৎস্যজীবীরা। তসবিহাদি, বেশ ধন্যবাদ তোমাকে মানুষ। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ফিরে এলো ট্রলার। আবহাওয়া খারাপ থাকার কারণে উত্তাল সমুদ্র এবং আগামী দুদিন সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে মৎস্যজীবীদের। অন্যদিকে গঙ্গাসাগর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। সমুদ্রের ভাঙন আটকাতে পরিকল্পনা প্রশাসনের, ভাঙন নিয়ন্ত্রণে স্পার্ক তৈরির ভাবনা প্রশাসনের। বিক্ষিপ্ত বৃষ্টি চলছে গোটা রাজ্য জুড়ে, আর এরই মধ্যে বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে। গঙ্গাসাগর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তিনি রয়েছেন, আর এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি মানুষ। মানুষ, কি জানতে পারা যাচ্ছে? সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তিনি পৌঁছেছিলেন, কি পরিদর্শন করলেন, কি বললেন তিনি? দেখো তসবিহাদি, তোমাকে বলে রাখি, গঙ্গাসাগরে প্রতি মানে কটালি যে নদীবাঁধের ভাঙন দেখা দিচ্ছে, আর সেই ভাঙন চিন্তার ভাঁজ পড়েছে এই প্রশাসন সহ যে সুন্দরবন যে এলাকার যে গঙ্গাসাগরের বাসিন্দাদের। ইতিমধ্যে গঙ্গাসাগরের যে বিধায়ক বা আমাদের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী রয়েছে, সেই বিধায়ক ইতিমধ্যে যে নদীবাঁধ যে পরিদর্শন করে, তিনি যেটা জানাচ্ছে, দ্রুত এই যে বর্ষার কারণে নদীবাঁধে ভাঙানো আর নদীর যে ঢেউয়ের দাপটে এই নদীবাঁধে ভাঙছে, কিন্তু বড়সড় যে ক্ষতির সম্মুখে পড়েছে গঙ্গাসাগরের বাসী। তার জন্য সুন্দরবন উন্নয়ন মন্ত্রী জানায় যে দ্রুত এই নদীবাঁধগুলো মেরামতি করা হবে বলে। ইতিমধ্যে গঙ্গাসাগরে পার্ক তৈরি করার জন্য আশ্বাস দেয়। সেখানে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী গতকাল এই যে নদীবাঁধে পরিদর্শন করে, এরপরে জানা গেছে যে উচ্চ আধিকারিকদের সঙ্গে তিনি একটি বৈঠক করবে যাতে এই নদীবাঁধগুলোকে মেরামতি করা হয়। বেশ ধন্যবাদ তোমাকে মানুষ। গুড মর্নিং কলকাতা আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।